প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সারা বছর কিচ্ছু পড়াশোনা করোনি, তোমরা যারা সারা বছর ঠিকঠাক করে পড়াশোনা করেছো, তোমাদের জন্য চলে এসেছি সম্পূর্ণ একদম শেষ রাত্রে পরীক্ষার প্রস্তুতির আগে একটা রিভিশন ক্লাস নিয়ে। আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা, ঠিক বাংলা পরীক্ষার আগে তোমাদের বাংলা বইয়ের সম্পূর্ণ একটা রিভিশন যদি আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই, সেটা কিন্তু তোমাদের জন্য মন্দ হয় না। তোমরা সারা বছর অনেকে কিছুই পড়াশোনাই করোনি, তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে সম্পূর্ণ বইটার একটা রিভিশন হয়ে যাবে। যারা পড়াশোনা করেছো তোমাদের জন্য কিন্তু এটা রিভিশন হয়ে যাচ্ছে। এইবার আমরা কি জানি, পরীক্ষার আগে একবার সম্পূর্ণ বইটার কিন্তু রিভিশন ভীষণ কিন্তু দরকার। কারণ পরীক্ষার হলে যে যদি রিভিশন ঠিকঠাক করে করা থাকে তাহলে কিন্তু আমি সমস্ত প্রশ্ন ঠিকঠাক করে উত্তর লিখে আসতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মাউন স্যার সদা সর্বদা তোমাদের পাশে কিন্তু থাকবেই, আছে এবং আগামীতেও থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের ভিডিওতে আমরা বাংলা সম্পূর্ণ বইটা, গল্প, কবিতা, নাটক এবং তোমাদের আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সমস্ত জায়গাগুলো থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা রিভিশন আমরা দিয়ে দিই। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের টেক্সট বইটা খুলে বসো, যে জায়গাগুলো আন্ডারলাইন করতে বলবো সেই জায়গাগুলো আন্ডারলাইন করে নেবে এবং আগামীকাল পরীক্ষা দেওয়ার আগে একবার সেই জায়গাগুলো অন্তত চোখ বুলিয়ে যাবে, মুখস্থ না করলেও চোখ বুলিয়ে যাবে, দেখবে তুমিও দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। তো চলো বন্ধুরা, দেরি করবো না, ঝটপট করে আমরা বাংলা সম্পূর্ণ বইয়ের 10 মিনিট রিভিশন ক্লাসটাই রিভিশনটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ রাতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে তোমাদের একটা রিভিশন ক্লাসের কিন্তু ভীষণ প্রয়োজন। তো সেই রিভিশন ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। প্রথমে আমরা দেখে নেবো বাংলা গল্প কে বাছায় কে বাছে, মানিক বন্দ্যোপাধ্যায়। চলো ঝটপট, আমরা একদম সময় নষ্ট করব না। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ভালো করে একবার শেষ মুহূর্তের জন্য দেখে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এই যে বইটা আছে, টেক্সট বইটা যদি একবার বের করে নিয়ে এই জায়গাগুলো আন্ডারলাইন করে কালকে পরীক্ষার আগে একবার শেষবারের মতন একটু চোখ বুলিয়ে যাও, তাহলে এখান থেকে দেখবে অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পাবে। চলো দেখো, কে বাঁচায় কে বাঁচে কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে আমরা কে বাঁচাই, বাঁচানোর চেষ্টা করে কিন্তু মৃত্যুঞ্জয় কে বাঁচে কেউ বাঁচে না। অর্থাৎ দুর্ভিক্ষ পীড়িত যে আমাদের বাংলা, সে বাংলার ছবি কিন্তু এখানে কলকাতার রাস্তায় ধরা পড়েছে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচে গল্পে। এখানে আমরা দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয়ের যে বাড়ির চাকর এবং ছোট ভাই বাজার এবং কেনাকাটা করতো, এই জায়গাটা আন্ডারলাইন করে রাখবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন আসে। যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগড়ে দিল। কে? মৃত্যুঞ্জয়। অফিস যাওয়ার পথে সে কী দেখেছিল? মৃত্যু দেখেছিল, অনাহারে মৃত্যু দেখেছিল। সেই দেখে সে অফিসে কী করলো, যা খেয়েছিল সারাদিন সেটা সে কী করে দিয়েছিল? বমি করে দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, এই মৃত্যুঞ্জয় এবং নিখিল একই অফিসে চাকরি করে, দুই বন্ধু, ঠিক আছে, সমপদস্থ তারা, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় কী করে? 50 টাকা বেশি মাইনে পায়। আন্ডারলাইন করে নেবে। তাহলে নিখিলের থেকে মৃত্যুঞ্জয় কত টাকা বেশি মাইনে পায়? 50 টাকা বেশি মাইনে পায়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অলস প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোট 2টি সন্তানের পিতা। তাহলে নিখিলের কটি সন্তান? 2টি সন্তান। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চাই। এটা কার ইচ্ছা? এটা হচ্ছে নিখিলের ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা। এবার চলো এদিকে দেখে নিই, নিখিলকে প্রতি মাসে ক জায়গায় টাকা পাঠাতে হতো? 3 জায়গায়। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন পরীক্ষা আসবে। এইবার সে ভেবেছিল কমিয়ে দেবে। ঠিক আছে, কত কমিয়ে দেবে? 5 টাকা করে কমিয়ে দেবে। মানি অর্ডার করে প্রত্যেক বছর, ঠিক আছে, প্রত্যেক মাসে, সরি। মৃত্যুঞ্জয়ের 1 টাকা নোট নিখিলের সামনে রাখলো। তাহলে মৃত্যুঞ্জয় এই মাসের পুরো মাইনেটা কী করেছিল? নিখিলের সামনে রেখেছিল, কারণ সে রিলিফ ফান্ডে দিয়ে দেবে বলে। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে এই জন্য। সমস্ত মাইনেটা কি? এই মাসের সমস্ত মাইনেটা। তাই এই মৃত্যুঞ্জয়ের বাড়িতে কজন লোক? টোটাল 9 জন লোক, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা। এই নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি মনে করো যে পুরো মাইনেটা আমি দেশের লোকের জন্য বিলিয়ে দেবো, তাহলে কিন্তু তোমার বাড়িতে যারা আছে তারা কিন্তু মারা যাবে, এটাই বলতে চাইছে এখানে। এতে শুধু আড়ালে যারা মরছে তাদেরকে মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদেরকে বাঁচানোর চেষ্টা, শুধুমাত্র সান্ত্বনা দেওয়া। ঠিক আছে, তাছাড়া কিছুই নয়। ভুড়ি ভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়, এটা বলেছিল কে বলতো? নিখিল। আবার নিখিল বলেছিল ওটা, মৃত্যুঞ্জয় বলেছিল ওটা পাশবিক স্বার্থপরতা। এই যে ওটা পাশবিক স্বার্থপরতা, এই লাইনটা তুলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন। ঠিক আছে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে, ঠিক আছে,
মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা কী হয়? শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী হচ্ছে টুনুর মা। এখানে মৃত্যুঞ্জয় স্ত্রী নাম কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা হয়নি, এখানে টুনুর মা দিয়ে কিন্তু পরিচয় করা হয়েছে। একদম শেষের দিকে আমরা চলে আসবো, এখান থেকে কিছু প্রশ্ন আসে। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। ঠিক আছে, আচ্ছা গেল। বলে গা থেকে এইছি খেতে পাইনে বাবা, আমার খেতে দাও। লাস্ট ডায়লগ কিন্তু এটাই। অর্থাৎ আমরা দেখতে পারলাম মৃত্যুঞ্জয়ের যে এখানে বাঁচানোর চেষ্টা, কিন্তু অথচ এখানে কাউকে বাঁচাতে পারে না। যাই হোক, এই বিস্তারিত আলোচনা করার তো এখন সময় নেই, সব কিছু তোমরা জানো। শুধু যে জায়গাগুলো আন্ডারলাইন করে দিচ্ছি সেই জায়গাগুলো আন্ডারলাইন করে কালকে পরীক্ষার আগে একবার অন্তত চোখ বুলিয়ে যাবে, ব্যাস, তাহলে কিন্তু যথেষ্ট তোমাদের জন্য। এবার আসছে আমরা ভাত গল্পটা তোমাদের জন্য এবছর খুব ইম্পর্টেন্ট। ভাত গল্প থেকে তোমাদের এবছর বড় প্রশ্ন কিন্তু আসতে চলেছে, আমি অলরেডি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। ভাত গল্প কার লেখা? মহেশ্বেতা দেবী। ঠিক আছে, এর সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে, অর্থাৎ বড় বাড়িতে সব কিছু কার নিয়মে চলে? বড় পিসিমার নিয়মে চলে। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। কে? বড় পিসিমা। ঠিক আছে, তোমার শ্বশুর মরতে বসেছে বাঁচা, সেই জন্য হোমযজ্ঞী। তাহলে এখানে এই যে বুড়ো কর্তা বড় বাড়ির, তিনি কি বলতো মরতে বসেছে, সেই জন্যই কি হচ্ছে? হোমযজ্ঞী হচ্ছে। ঠিক আছে, তার বয়স কত? শ্বশুরের 82 বছরটা অনেক বয়সে। ঠিক আছে, তাহলে শ্বশুরের মরতে বসেছেন, তার বয়স কত? 82 বছর। তার কি হয়েছে? ক্যান্সার হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবারে ছেলেরা বেলা 11টার সময় ওঠে। আন্ডারলাইন করো, এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবারে ছেলেরা কখন ওঠে? বেলা 11টার সময় ঘুম থেকে ওঠে, সেই জন্য তাদের চাকরি হয়ে ওঠেনি। তাহলে প্রশ্ন আসতে পারে যে এখানে তাদের চাকরি হয়নি কেন? কারণ তারা বেলা 11টার সময় ওঠে। এই বাড়ির অর্থাৎ বড় বাড়ির দেবত্র বাড়ির সংখ্যা কতগুলো? 18টা দেবত্র বাড়ির সংখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাদা অঞ্চলে অনেক জমি রয়েছে। ঠিক আছে, এইবার আসছি, দেখো ছোট বউয়ের বাবা তান্ত্রিক এনেছে, অর্থাৎ ছোট বেয়াই তান্ত্রিক এনেছে হোমযজ্ঞ করার জন্য। ঠিক আছে, এই হোমযজ্ঞের জন্য কি কি লাগবে? বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের আধমন করে কাঠ লাগবে। ঠিক আছে, তাহলে কি কি বলেছে? বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ। ঠিক আছে, আচ্ছা, আর কি লাগবে? কালো বিড়ালের লোম লাগবে। এই কালো বিড়ালের লোমটা আনতে গিয়েছে কি বলো তো? ভজন চাকর। আর শ্মশান থেকে কিনে আসতে হবে বালি। পরীক্ষা প্রশ্ন আসতে কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? ভজন চাকর। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা শর্ট কোশ্চেন। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেবো। এখানে দেখো, এই বড় বাড়িতে প্রত্যেক দিন বিভিন্ন রকমের চালের রান্না হয়। এই চালটা কে কি কখন খায় এবং তার সঙ্গে কি প্রয়োজন সেটা এখানে দিয়ে হচ্ছে ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে। তাহলে ঝিঙে শাল যে চাল আছে সেটা নিরামিষ ডাল তরকারি রান্না হলে তার সঙ্গে হয়। রামশাল চালের ভাত হয় মাছের সঙ্গে। বড়োবাবু কনকপানি চালের ভাত খান। মেজো আর ছোটো 12 মাস পদ্মচালের চাল রান্না করেন। আর বামুন ঝি চাকরদের জন্য মোটা সাপটা চাল রান্না হয়। ঠিক আছে, চলো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে কিন্তু এটা দেখে নেবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি, দেখো এই যে পুরো এই ভাত গল্পের যে মূল নায়ক উৎসব নাইয়া, লোকটির নাম হচ্ছে উৎসব বা উৎসব নাইয়া নামে পরিচিত। ঠিক আছে, চলো এইবার বলছে, তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটা ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। অর্থাৎ এই যে ঝড় জল উৎসবে, ঝড় জলে কী বলতো যে হয়ে গেছে, মানে উৎসব নাইয়ার যে সমস্ত কিছু চলে গেছে, তার ভিতরে বন্ধ একটা কৌটা ছিল, সেটাও কিন্তু ভেসে গিয়েছে। যা আর নেই ঝড় জলে মাতালের গর্বে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হচ্ছিল। এই লাইনটা তুলে তোমাদের বড় প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, ভালো করে দেখে যাবে এই লাইনটা। এবার আসছে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে কি করে? ওতলা করে। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। তারপর হচ্ছে একটু খাই মিষ্টির দোকানে, ভাড় চেয়ে নিয়ে জল খাই। ঠিক আছে, উৎসব ছাতুটুকু। তাহলে উৎসবকে এই ছাতুটুকু কে দিয়েছিল? তোমার হচ্ছে বাসিনী দিয়েছিল। কিন্তু সাগরে শিশির পড়ে, মানে ওই যে একটুখানি ছাতু দিয়েছিল বাসিনী উৎসবকে খেতে দিতে, সেটা কিন্তু একটা মনে হচ্ছিল যেন সাগরে শিশির জল যেরকম পড়ে ঠিক ততটাই কিন্তু তার ক্ষুধার কাছে মনে হলো। ঠিক আছে, মন্দিরের চাতালে বসে তাস পেটে কজন? 3 জন। আন্ডারলাইন করো, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, অন্নলক্ষ্মী অন্নই লক্ষ্মী ঠাকমা বলতো অন্ন হলো মা নক্কি। এই লাইনটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা, অর্থাৎ পিসি, বড় পিসি বলছে এই বাড়ির বুড়ো কর্তার বয়স কত বাঁচার কথা ছিল? 98 বছর। আচ্ছা, অবশেষে রাত 1টার পরে বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যায়। অর্থাৎ বুড়ো কর্তা সে হোমযজ্ঞ হওয়ার আগেই তার মৃত্যু হয় এবং সে বুড়ো কর্তা কী বলতো বোম্বাই খাটে শুয়ে সে নাচতে নাচতে শ্মশানে চলে যায়। বড় পিসিমা বলে বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে গিয়ে ফেলে দে, মানে পথে গিয়ে ফেলে দিতে বলছে। আচ্ছা, তখন কি করে?
আমাদের যে উৎসব নাইয়া সে যেহেতু ক্ষুধার্ত, এত ভাত তরকারি সব ফেলে দেওয়া হবে, সেই জন্য সে এত ভাতের টেস্কি নিয়ে পালিয়ে চলে যায়। তার চোখ যেন এক বাদার কামড়ের মতো হিংস্র, দাঁতগুলো সে বের করে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে। এই যে লাইনটা, এই লাইনটা তুলে বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। বাদার ভাত খেলে সে একবার আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। এই লাইনটা তুলে তোমাদের বড় প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আরেকটা বাদা আছে, ঠিক আছে? বাদা বলতে নিচু জলাজমিকে বোঝায়, মনে রাখবে, ঠিক আছে? ভোরের ট্রেনে চেপেই বসে সোজা ক্যানিং যাচ্ছি, ভেবেছিল কে? উৎসব নাইয়া। বাদাটার খোঁজ আর হলো না উৎসবের, সেই বাদাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে গেল। অর্থাৎ ভোরবেলা তার ডেস্কি শুধু তাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে থানায় ভরে দেয়, ঠিক আছে? চলো, হয়ে গেছে। এবার আমরা দেখবো ভারতবর্ষ। ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা খুব সুন্দরভাবে সৈয়দ মুস্তফা সিরাজ তিনি হিন্দু মুসলিমদের ভিতরে যে বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে দ্বন্দ্ব বাঁধতে পারে সেই বিষয় নিয়ে, মানে ভারতবর্ষের এখানে প্রতীক হিসেবে একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। সেটা তোমরা গল্পটা বিস্তারিত পড়েছো, আজকে বিস্তারিত আলোচনা করবো না। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে চলো দেখে নিই। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারি, 2টো মুদিখানা, ঠিক আছে? এই যে বাজার, জমজমাটি বাজার, সেই বাজারে কি কি আছে সেটা এখানে রাত 9টা অবধি জমজমাটি থাকে। এই বাজারটা রাত 9টা অবধি জমজমাটি থাকে, ঠিক আছে? আচ্ছা, শীতকালে যে বৃষ্টি হয় এটা ভদ্রলোকেরা পৌষে বাদলা বলে, আর ছোটো লোকেরা কী বলে? ডাওর বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন, ঠিক আছে? আর বৃষ্টির সঙ্গে বাতাস যদি জোরালো হয় সেটাকে বলা হচ্ছে ফাপি, মনে রাখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে শর্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাদের, ঠিক আছে? যে বুড়ি এসেছিল সেই বুড়ির ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল, মাথায় রাখবে কিন্তু। এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে কে? সেই বুড়ি। আচ্ছা, বুড়ি পিছনে গুড়ির গায়ে খোদল আছে, সেখানে যে শুয়ে পড়েছিল। হ্যাঁ, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষ বচন আছে, পুরনো একটা বচন আছে। বচনটা কি? শনিতে যদি এই বাদলা লাগে সেটা 7 দিন থাকবে, মঙ্গলে থাকবে 5 দিন, বুধে 3 দিন, বাকি সব দিন মানে 1 দিন, ঠিক আছে? শনিতে বাদলা লাগলে 7 দিন, মঙ্গলে 5 দিন, আর বুধে 3 দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শর্ট কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আমাদের আসে, সেই জন্য এই লাইনটাও আন্ডারলাইন করে রাখো এবং একবার চোখ বুলিয়ে যাবে। এই বাদলা লেগেছিল কোথায়? মঙ্গলে। অর্থাৎ আমাদের ভারতবর্ষ গল্পে যে বাদলা লেগেছিল সেটা কী বারে? মঙ্গলবারে, ঠিক আছে? আচ্ছা, 5 ক্রোশ দূরে থানা, অর্থাৎ এই গ্রাম মানে এই বাজার থেকে বা গ্রাম থেকে থানার দূরত্ব কত? 5 ক্রোশ। বিজ্ঞ চৌকিদার পরামর্শ মানা হলো মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী। তাহলে নদীর দূরত্ব কত ছিল? 2 মাইল, আর থানার দূরত্ব ছিল 5 ক্রোশ, মনে রাখবে 5 ক্রোশ। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটা কী ছিল? যে বুড়িকে চ্যাংদোলা করে মুসলমান লোকরা কী বলতো তুলে নিয়ে আসছে। যাই হোক, সে বিস্তারিত আলোচনা আজকে আবারও যাব না বলছি। মোল্লা সাহেব একটা অকাটটা শপথ করে বললেন, আজ ফজর। ফজর হচ্ছে ভোরের নামাজকে বলা হয় ফজর। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শর্ট কোশ্চেন। যখন নামাজ সেরে সে বাস ধরে আসে তখন বুড়ি মারা যাচ্ছিল, তখন বুড়ি স্পষ্ট কলমা পড়তে শুনেছিল, ঠিক আছে? গায়ের ভরসাস মশাই সে বাসে থেকে নেমেছে, ঠিক আছে? সে কি বলছে? আমি স্পষ্ট শুনেছি বুড়ি শ্রীহরি শ্রীহরি বলছিল। আবার তার সপক্ষে প্রমাণ জুটে গেল। নকরি নাপিত বলছে, দিব্যি বলছে যে হরিবল হরিবল বলছিল। আবার ফজলু শেখ বলছে আমি শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। অর্থাৎ এক একজন এক এক রকম কথা বলছে, কে কী বলছে এই নিয়ে কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। এইগুলো একটুখানি আন্ডারলাইন করে রাখবে, যে জায়গাগুলো আন্ডারলাইন আমি করে দিয়েছি। নিবারণবাগতি রাগী লোক, সে একসময় ডাকে দেখাচ্ছিল, ঠিক আছে? সে চেঁচিয়ে বলল মিথ্যে। করিম ফারে যে এখন খুব নামাজ পড়ে বান্দা মানুষ, সে একসময় কি পেশাদার লাঠিয়াল ছিল। যাই হোক, কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠিকই রাখতে পারবে? কে? তোমার হচ্ছে চৌকিদার, ঠিক আছে? আচ্ছা, তুমি বুড়ি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গিয়ে তো বললো, দেখতে পাচ্ছিস না নরখোকরা, ওরে শকুন চোখরা, ঠিক আছে? এই লাইনটা ভালো করে একটু দেখে যাবে, ঠিক আছে? শেষ রোদের আলোয় সে দূরে আস্তে আস্তে আবছা হয়ে ক্রমশ মিলে গেল। দেখো, এখান থেকে বড় প্রশ্ন তোমাদের এবছর পড়ার দরকার নেই। এখান থেকে শুধু এই যে জায়গাগুলো আন্ডারলাইন করে দিয়েছি এইগুলো একটু ভালো করে দেখে যাও, এখান থেকে শর্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবার চলে যাবো আমরা কবিতা। দেখো, অলরেডি কিন্তু আমরা তোমাদের নাটক এবং তোমাদের শিল্প সাহিত্যের ইতিহাস বা সংস্কৃতি বা ভাষা, সেখান থেকে শর্ট কোশ্চেন একটা পিডিএফ দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা তোমরা একটুখানি ভালো করে দেখে নাও, একটু রিভিশন হয়ে যাবে তোমাদের। রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে বড় প্রশ্ন এই বছর আসার সম্ভাবনা কম। রূপনারায়ণের কুলে স্বপ্ন নয়, জানিলাম এ জগৎ কি বলতো? স্বপ্ন নয়। শর্ট কোশ্চেন। তাহলে জানিলাম, কবি জানলেন কি? এ জগৎ কি নয়? স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম কি? আপনার রূপ, ঠিক আছে? আঘাতে আঘাতে বাদে কবি নিজেকে চিনলেন কীভাবে? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিন রে ভালোবাসিলাম, সে কখনো বঞ্চনা করে না। কে করে না বঞ্চনা? কঠিন বা সত্য, সত্য কখনো বঞ্চনা করে না। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, তাহলে এ জীবন কি? আমৃত্যু দুঃখের তপস্যা। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই যে লাইনগুলো আন্ডারলাইন করেছে এগুলো একটু ভালো করে দেখে যাবে। এবার আসছে শিকার, জীবনানন্দ দাশের শিকার কবিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর। এখান থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এছাড়া মহুয়ার দেশটাও কিন্তু ইম্পর্টেন্ট। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, তাহলে আকাশের রং কেমন? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল।
আচ্ছা, চারিদিকে পেয়ারা নোনা গাছের টিয়ার পালকের মতো সবুজ। আচ্ছা, পাড়াগার বাসের ঘর হচ্ছে গোধূলি মদের মেয়েটির মতো, কিংবা মিশরি মানুষ তার বুকের থেকে মুক্ত নীল মদের গ্লাসে রেখেছিল। কোথায় রেখেছিল? নীল মদের গ্লাসে রেখেছিল। শীতের রাতে শরীর রাখার জন্য, শব্দের অর্থ গরম। দেশওয়ালি কারা? যারা বিহার এবং আমাদের বাংলার ঠিক সীমানাবর্তী অঞ্চলে বসবাস করে তাদেরকে বলে দেশওয়ালি। এরা কি করে? সারা রাত মাঠে আগুন জ্বেলে নিজেদের শরীরটাকে গরম রাখার জন্য। শুকনো অসত্য পাতা দিয়ে এই আগুন জ্বালা হয়, ঠিক আছে। দিনের বেলায় সেই সূর্যের সেই আলোটা, আগুনটা রোগাশালীকে হৃদয় বিবর্ণ ইচ্ছার মতো হয়ে যায়, ঠিক আছে। সারা রাত চিতাবাঘিনী, কে তাড়া করে? চিতাবাঘিনী, চিতাবাঘ নয় চিতাবাঘিনী মনে রাখবে। আর এই হরিণটি সুন্দরী বন থেকে অর্জুনী বন পর্যন্ত ঘুরে ঘুরে বেড়ায়। সুন্দরী বাদামি হরিণ এই ভোরের জন্য কি করছিল? অপেক্ষা করছিল, ঠিক আছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। একটা অদ্ভুত শব্দটা কি ছিল? মস্কা ফুলের পাপড়ির মতন লাল হলো। শব্দটা ছিল আমাদের বন্দুকের গুলির শব্দ হবে। আগুন জ্বললো আবার কিসের জন্য? উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হওয়ার জন্য। টেরিকটা কয়েকটা মাথা, নিস্পন্দ নিরাপদ ঘুম কার? সেই হরিণের, ঠিক আছে। এবার আসছি মহুয়ার দেশ। এখান থেকে যে শর্ট কোশ্চেন বা যে প্রশ্নগুলো আসতে পারে, মহুয়ার দেশ এই কবিতাটা এবছর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে ভালো করে দেখে যাবে। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। এই দুটো লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষায় আসবে। আর একটা গুরুত্বপূর্ণ লাইন, সেটা হলো ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। কিসের মতো? শীতের দুঃস্বপ্নের মতো করে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। অনেক অনেক দূরে আছে কি? মেঘমুদির মহুয়ার দেশ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অনেক অনেক দূরে কি আছে? মেঘমুদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে কি? দেবদারু দীর্ঘ রহস্য। আন্ডারলাইন করো দেবদারু। আচ্ছা, রাত্রি নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। আমার ক্লান্তির ওপর ঝরুক কি বলতো? মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ। খুব দ্রুত বোঝাচ্ছে, এই জন্য সময় নষ্ট করা যাবে না, তোমরা একবার সুন্দর করে দেখে নাও, তাহলে দেখবে এগুলো তোমাদের রিভিশন হয়ে গেল একটা, ঠিক আছে। মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। তাহলে মহুয়ার বনের ধারে কিসের শব্দ হয়? কয়লা খনির গভীর বিশাল শব্দ হয়। অবসন্ন মানুষের শরীরে কি দেখা যায়? ধুলোর কলঙ্ক দেখা যায়। আচ্ছা, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কি বলতো? ক্লান্ত আর দুঃস্বপ্ন, ঠিক আছে। চলো আমি দেখি কবিতা। আচ্ছা, আমি দেখি কবিতা থেকে দেখো, গাছ তুলে এনে কোথায় বসাতে বলছে? বাগানে বসাও। গাছের সবুজটুকু কিসের দরকার? শরীরের জন্য দরকার, শরীরের জন্য দরকার। আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার হয়। শহরের অসুখ হা করে কি খায়? সবুজ খায়, ঠিক আছে। এটা শহরের অসুখ, যে সবুজকে সে কি গ্রাস করে। বাগানে বসাও। হ্যাঁ, চোখ তো সবুজ চাই, চোখ কী চাই? সবুজ চাই। দেহ চাই কি বলতো? সবুজ বাগান। শর্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। এবার আসছি ক্রন্দনরত জননী পাশে, মৃদুল দাশগুপ্তর লেখা, ঠিক আছে। বলছে এখানে কারা হচ্ছে, বিশেষ করে ক্রন্দনরত জননী পাশে এখানে বলছে কার লেখালেখি, গান গাওয়া আর কেন আঁকাকি, মানে শিল্পী মানুষ যাদের, তাদেরকে বোঝানো হচ্ছে। তো যদি আমরা ক্রন্দনরত জননীর পাশে না দাঁড়াই, তাহলে এই লেখা, গান আঁকা, গান গাওয়া বা আঁকাকে এগুলোর প্রয়োজন কিছুই নেই। আমাদের মতন শিক্ষিত মানুষ হয়ে কোনো লাভ নেই। নিহত ভাইদের শবদেহ দেখে না হয় যদি ক্রোধ, শবদেহ মানে মৃতদেহ, মনে রাখবে। কেন ভালোবাসা, কেন হচ্ছে মূল্যবাদ। যে মেয়ে নিখোঁজ ছিল যে মেয়ে, তাকে কোথায় পাওয়া যায়? জঙ্গলে। ছিন্ন ভিন্ন তার দেহ কোথায় পাওয়া যায়? জঙ্গলে চেয়ে। তো এই যে জঙ্গলে তার শরীরটা দেখে আমি কি বিধির বিচার চাইবো, ঠিক আছে, আকাশের দিকে চাইবো, না আমি সরাসরি প্রতিবাদ করব? এখানে বলা হয়েছে আমি তা পারি না, যা পারি কেবল তাই কবিতা যাকে, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই লাস্ট লাইনটা, ঠিক আছে। চলো তাহলে নাটক দেখো, বিভাব নাটক। এখান থেকে নাটকটা আমি প্রশ্ন তোমাদের দাগিয়ে দিয়েছি। অহুরূপ নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত। পর্দা খুলে দেখা যায় মঞ্চ ফাঁকা। আমাদের মনে হয় নাম হওয়া উচিত ছিল কি বলতো? অভাব। দেখো আমি জায়গাগুলো আমার মনে হয় আর নতুন করে দেখানোর কোনো দরকার নেই, ঠিক আছে। কারণ আমি অলরেডি তোমাদেরকে কিন্তু এখান থেকে একটু আগেই, মানে সকালের দিকে কিন্তু একটা ভিডিও দিয়েছি। দেখো তবু এই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি, আমি আন্ডারলাইন করে নিতে পারো, ঠিক আছে। অলরেডি তোমরা হয়তো দেখে ফেলেছো। এই জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। বিভাব বা নানা রঙের দিন থেকে দেখো, বার্নার্ড শ লিখেছেন নাইট ইজ কলিং মি, ঠিক আছে। যাই হোক এগুলো নিয়ে তুলসী লাহিড়ির লেখা পথিক নাটক, ঠিক আছে। যাই হোক এগুলো আমি এখন কিছু বলছি না, কারণ এগুলো তোমরা দেখে নাও। এই জায়গাগুলো আন্ডারলাইন করে নিতে পারো তোমার বই থেকে। এগুলো একটুখানি চোখ বুলিয়ে যেতে পারো, যে জায়গাগুলো দেখো আন্ডারলাইন করা রয়েছে। নাটকের যেহেতু আমি শর্ট কোশ্চেন অলরেডি আমি দিয়েছি তোমাদের কাছে। নানা রঙের দিন থেকে দেখো শর্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখো আন্ডারলাইন করা রয়েছে। এইগুলো দেখে তোমরা আন্ডারলাইন করে নিয়ে পড়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এইবার
আমরা দেখে নেবো তোমাদের আন্তর্জাতিক কবিতা। দেখো আন্তর্জাতিক কবিতা থেকে বলছে সোনা ঝকঝকে কী বলতো লিমা, ঠিক আছে। জয়তরণের ঠাসা ছিল কি মোহনীয় রোম, ঠিক আছে। আর বলছে এমনকি উপকথার আটলান্টিস সমুদ্র যাকে খেলো, তাহলে উপকথার আটলান্টিস কি সমুদ্র থেকে খেয়েছিল, ডুবতে ডুবতে কে চিৎকার করেছিল। আচ্ছা, ভারত জয় করেছিল কে বলতো, তরুণ আলেকজান্ডার, পরীক্ষা প্রশ্ন আসে। গলদের নিপাত করেছিল কে, সিজার, অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। বিরাট আর্মারের ডোবে যখন ডুবলো স্পেনের ফিলিপ তখন কি বলতো কেঁদেছিল। এই বিরাট আর্মারের একটা জাহাজ যখন ডুবে গিয়েছিল স্পেনের ফিলিপ কি বলতো কেঁদেছিল। আচ্ছা, 7 বছরের যুদ্ধ জিতেছিল কে, দ্বিতীয় ফ্রেডরিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন। 10 বছরে একজন কি হয়, মহামানব আসে। ভারতীয় গল্প অলৌকিক, অলৌকিক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা শর্ট কোশ্চেন চলো দেখে নিই। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে চলে আসে কোথায়, হাসান আবদালের জঙ্গলে। সেখানে শিষ্য মর্দানা জলতেষ্টা পায়, তাকে পাঠানো হয় কোথায়, বলি কান্দারির কাছে, ঠিক আছে। আচ্ছা, 3 বার চূড়ায় পৌঁছে বলি কান্দারি তাকে কী করে, ফেরত দেয়। হাসান আবদালের বর্তমান জঙ্গলের নাম কি বলতো, পাঞ্জা সাহেব। গল্পটা কয়েকবার গুরুদুয়ারে শুনেছেন কে, লেখক। আচ্ছা, শাখা হলে কি হয়, বাড়িতে অরন্দন এবং মেঝেতে রাতে শুতে হয়। পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল, তাই শহরবাসী তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল এইগুলো সব তৈরি করে রাখে, ঠিক আছে। আচ্ছা, ছেলেপুলেরা বাবা ও তারপর সঙ্গেরা শুয়ে পড়ে স্টেশনের ওপরে, ওদের পেছনে একজন করে বউ ও বাচ্চারা পরপর শুয়ে পড়ে। 3 বার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিল, ঠিক আছে। আমার চোখের জল কার জন্য, তাদের জন্য যারা প্রাণ দিয়েছিল, ঠিক আছে। চোখের জলটা তাদের জন্য যারা ট্রেন থামাতে গিয়ে প্রাণ দিয়েছিল তাদের জন্য। যাই হোক, এখানে শেষ হয়ে যাচ্ছে আমার বাংলা থেকে সাজেশন, আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। যাই হোক, একটা লাস্ট মিনিট রিভিশন অলরেডি তোমরা পেয়ে গেলে। তো বন্ধুরা, এগুলো একটুখানি সুন্দর করে দেখে যাও। অল দ্য বেস্ট, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর বেশি সময় নষ্ট করবো না, চলো পড়তে বসো বাকি যে জিনিসগুলো রয়েছে।